13ই এপ্রিল প্রধানমন্ত্রীর সাথে আপনার সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে। কি আলাপ হলো, কত সময় ছিলেন, যদি আমাদেরকে একটু বলবেন। নানা বিষয় নিয়ে, যেমন ধরেন উনি আমার কাছে জানতে চাইলেন যে মানে ওনার সরকার কেমন করছে, এই ব্যাপারে আমার কোনো অবজারভেশন আছে কি না। আমি যেগুলো বলেছি। আমাদেরকে যেগুলো বললেন সেগুলো বলেছেন? না, আমি এর চেয়ে অনেক মানে আপনার কড়া কথাও বলেছি। আমার মনে যা ছিল সবই আমি ওনাকে বলেছি। উনি প্রত্যেকটারই জবাব দেওয়ার চেষ্টা করছেন। যেমন আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করলেন আপনি? আপনি তো আওয়ামী লীগে ভোট পেয়েছেন, হিন্দুরা আপনাকে ভোট দিয়েছে। হিন্দুরা আগে তো মানে বিএনপিকে ভোট দিত না, আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে হিন্দুরা আওয়ামী লীগে ভোট দিত না। এই কারণে যে আমি বলেছি যেটা, যে হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত না, কারণ তারা মনে করতো কি বিএনপিকে ভোট দিত না, এই কারণে দিত না। তারা ভাবতো যে আমি যদি বিএনপিকে ভোটও দেই তবু বিএনপি বিশ্বাস করবে না আমি তাকে দিয়েছি। তো কাজেই আপনি হিন্দুদের ভোট পেয়েছেন। তো এই যে ভোটটা পেয়েছেন, এখন তো আপনি বিশ্বাস করেন হিন্দুরা আপনাকে ভোট দিয়েছে, তাহলে আপনি এই ভোটটাকে, এটা তো ভোট ব্যাংক আসলে বাংলাদেশে, এই ভোট ব্যাংকটাকে আপনি আপনাদের কাছে মানে রাখার কোনো চেষ্টা করতেছেন কিনা। এবং আমি মনে করি আপনাদের দৃশ্যতে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত যা দেখে হিন্দুরা ভাববে যে না, আসলে এই গভর্নমেন্টটা আমারও গভর্নমেন্ট। তো এরকম কিছু সিদ্ধান্ত আপনি নেন। ওনাদের অনেক দিনের কিছু দাবি আছে যে ওনাদের আপনার এই দেবত্ব সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে দাবি আছে। তারপর ওনাদের কিছু ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে অপ্রয়োজনীয়, চিন্ময় প্রভু আছে, এগুলো আছে। এগুলোর ব্যাপারে আপনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু দ্রুত ওদের কাছে একটা মেসেজ যাবে যে ওরা এই করতেছে। তো উনি বলছেন যে হ্যাঁ, এগুলো আমরা অবশ্যই আমাদের গভর্নমেন্ট এগুলি সিরিয়াসলি দেখতেছে। প্রেস ফ্রিডম নিয়ে উনি বলেছেন। উনি এর ব্যাপারে আমার কাছে ওনাকে খুবই আন্তরিক মনে হয়েছে যে আমি প্রেসের মানে এটা নিয়ে মানে আমি হাত দেওয়া তো কোনো প্রশ্নই ওঠে না, আমি হাত দেবো করে, এটা তো আমার কাজের মধ্যে পড়ে না। ওনার বক্তব্য হলো যে প্রেসকে দমানো এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না, প্রেসের মতো থাকবে, আমি যা করছি আমি আমার মতো করবো। কাজে এটা নিয়ে তো কোনো মানে কোনো আলোচনাই উনি করতে চান না। যে এই আলোচনা কেন আমাকে বলছেন, যে উল্টো বললেন যে আমার কোনো আলোচনাকে মনে হয়েছে যে আমরা প্রেসের ফ্রিডম নিয়ে হাত দিচ্ছি। আমি বললাম যে না, তা মনে হয়নি। অনেকজন সাংবাদিক প্রায় 1.5 বছরের মতো সময় ধরে কারাগারে আটক আছে বিনা বিচারে বা খুনের মামলায়। এগুলো তো বিচার বিভাগ, এগুলো আলোচনা হয়েছে। উনি বলছেন যে এগুলো তো বিচার বিভাগের ব্যাপার, এগুলো ওনারা করবেন। তবে আমি এই বিষয়টা আমি সচেতন আছি এবং আমরা এটা নিয়ে মানে ব্যবস্থা নেব আর কি। দীর্ঘ আলোচনায় আপনার অবজারভেশন কি? আমার কাছে না, আমি বলি, আমি তো ভাই সাংবাদিকতা করি আজকে অনেক বছর হয়ে গেল। সেই 80 শুরু করেছি, 88, ওখানে 12 বছর আর এখানে 26 বছর, প্রায় 38 বছর তো হয়ে গেল। অনেক প্রাইম মিনিস্টারকে দেখেছি আমরা, জেনেছি তাদের সম্পর্কে। দুটো জিনিস আমার মনে হয়েছে। একটা জিনিস হলো, আমার কাছে ওনার কাছে অন্য সকল সরকার প্রধানের তুলনায় মানে মতো ওনাকে মনে হয় নাই। উনি একটু মানে আমার কাছে অধিকতর মনে হয়েছে, মানবিক টাইপের মনে হয়েছে। উনি ভাবছেন, কিছু করার চেষ্টা করছেন, এমনকি শেখার চেষ্টাও করছেন, এরকম মনে হয়েছে। অন্য ক্ষেত্রে দেখছি প্রাইম মিনিস্টারদের সবসময় কিছু লোক ঘিরে থাকে, সবসময় কিছু লোক কিন্তু ঘিরে থাকে। আমার কাছে মনে হয়েছে যে উনি আমাকে ডেকে নিলেন, কেন নিলেন যে উনি ওনার চারদিকে যারা ঘিরে থাকে, যাদের কাছ থেকে উনি ইনফরমেশনটা পান সবসময়, প্রাইম মিনিস্টার যারা থাকেন তারা যাদের কাছ থেকে ইনফরমেশন পান, প্রথমত পান আমলাদের কাছ থেকে, তারপরে পান মন্ত্রীদের মধ্যে যারা ওনার ঘনিষ্ঠ তাদের কাছ থেকে, তারপরে পান খুব অনুগত কিছু সাংবাদিক থাকে তাদের কাছ থেকে। এর বাইরে কিন্তু ওনার কোনো যোগাযোগ নাই। উনি তার বাইরে যেতে চাচ্ছেন, কথা হলো পরিষ্কার। আমি ওনাকে বলেছি যে আমি তো আপনার অনেক সমালোচনা করি, আমি কিন্তু এটা বলেছি, আমি তো অনেক সমালোচনা করি, ওইকে আমি তো জানি আপনি অনেক সমালোচনা করেন, এই জন্যই তো আপনাকে আমি ডাকছি। তো এই কথাটা আমাদের দেশের অন্য কোনো মন্ত্রী অথবা প্রাইম মিনিস্টারের মানে আপনার বলার মতো উদারতা আমি তো দেখি। আমার কাছে কিন্তু আমাদের আপনি যেটা বলছেন চেঞ্জ প্রাইম মিনিস্টার, এমন প্রাইম মিনিস্টার আসে নাই। উনি দীর্ঘদিন লন্ডনেও ছিলেন, ওয়েস্টমিনিস্টার মডেল ডেমোক্রেসি দেখেছেন, বার্থ প্লেস থেকে দেখেছেন। আমাদের এখানে ক্যাবিনেট মিটিংয়ের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাইরের দেশগুলোতে দেখবেন সবাই গোল হয়ে বসে, প্রাইম মিনিস্টারকে বলা হয় ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। আমাদের এখানে প্রাইম মিনিস্টার ক্যাবিনেট মিটিংয়ে যেটা হয়, আপনি সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেছেন,
প্রাইম মিনিস্টারকে একদম এক সাইডে মানে ফ্রন্ট লাইনে রেখে একটা রাজকীয় সিংহাসনের মতো বসে থাকেন, মন্ত্রীরা সব দুই পাশের সামনে বসেন। কিন্তু বাইরের দেশগুলোতে সব হচ্ছে জাস্ট প্রাইম মিনিস্টার বসলো, তার বাম পাশে 2-3 জন মিনিস্টার আছে, ডান পাশে 2-3 জন মিনিস্টার আছে, গোল হয়ে একটা টিম মনে হয়। আমাদেরটা কি দেখে কি টিম মনে হয়? শুনেন, আমার কাছে এটা টিম মনে হয় না, এ কথা ওনাকে বলেছি। আপনি যেভাবে ভাবছেন, যেভাবে করছেন, আপনাকে টিমকে সেভাবে করছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না আপনার মিনিস্টাররা, আপনার যারা কলিগ যারা আছেন, তারা আপনাকে ফলো করতে পারছেন। এটা আমি বলেছি ওনাকে। আমি আশা করব এই অনুষ্ঠানটা ওনার যদি কানে যায়, উনি যদি দেখেন, উনিও মিলাই নেবেন ওনাকে আমি কি বলছি, উনি আমাকে কি জবাব দিয়েছেন। আমি এটা প্রথমেই বলেছি ওনাকে কীভাবে উনি আমাকে ব্যাখ্যা দিয়েছেন। আমি বলি যে আপনি আমাকে একটা কথা বলেন, আপনি যখন প্রথমে প্রাইম মিনিস্টার হওয়ার পর সিদ্ধান্ত নিলেন যে আপনি সরকারি গাড়ি নেবেন না, সরকারি তেল নেবেন না, সরকারের ড্রাইভার নেবেন না, বলেছেন আপনি? হ্যাঁ। আমাকে এটা বলার মাধ্যমে আপনি কী প্রমাণ করার চেষ্টা করেছেন? এর বলার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নতি হয়ে যাবে, কয় টাকা বাঁচবে? কিন্তু আপনি একটা মেন্টালিটি শো করেছেন, আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন। কার জন্য এক্সাম্পল? আমার জন্য? আমার জন্য তো না। আপনি একটা এক্সাম্পলটা ক্রিয়েট করতে চেয়েছেন আপনার কলিগদের জন্য, যারা এই সুযোগটা পায় তারাও যেন আপনাকে ফলো করে। এবং যদি পুরো ক্যাবিনেট এটা ফলো করতো, তাহলে আপনি জোর গলায় বলতে পারতেন জনগণকে যে আমরা নিতে আসিনি, দিতে এসেছি। এবং আমি ওনাকে এটাও বলেছি যে আমি এই ঘটনার পরে যখন কেউ এটা আপনাকে ফলো করলো না, তখন আমি বসে বসে প্রত্যেকটা মন্ত্রীর হলফনামা বের করেছি, ইন্টারনেট থেকে বের করে দেখেছি যে এর মধ্যে সবচেয়ে গরিব হলেন আপনি। হলফনামায় যে সম্পদের বিবরণ দেওয়া আছে, সেই হলফনামার সম্পদের বিবরণ অনুযায়ী ওনার তাবৎ মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে গরিব হলেন তারেক রহমান সাহেব। তা আপনি গরিব লোকটা সিদ্ধান্ত নিতে পারলেন আপনি সরকারি গাড়ি নেবেন না, ধনীরা সিদ্ধান্ত নিল না কেন? তার মানে ওনারা আপনার এক্সাম্পলটাকে এক্সাম্পলই মনে করে না, ওনারা মনে করেন আপনি এটা বোকামি করছেন। অথবা ওনাদের টাকা আছে কিন্তু ওনারা মানসিকভাবে দরিদ্র। তো এই দুটোর কোনোটাই তো আমার জন্য সুখকর না একজন নাগরিক হিসেবে। আমি তো ওনাকে বলেছি ভাই, এভাবেই বলেছি। মন্ত্রিসভাকে বলা হয় যেটা হলো এটা এবং উনি এটার জবাব দিয়েছেন, উনি জবাব দিয়েছেন, কিন্তু উনি জবাব দিয়ে বলেছেন দেখেন আমি তো কাউকে অর্ডার করতে পারি না, কারণ এটা তো ওনাদের আইনে আছে, আমি তো কাউকে অর্ডার করতে পারি না। আপনি হ্যাঁ আপনি অর্ডার করতে পারেন না, কিন্তু আপনি কি মনে মনে চান নাই যে আপনি এই এক্সাম্পলটা সবাই ফলো করবে? হ্যাঁ আমি চেয়েছি মনে মনে। দেখেন এখানে কিন্তু ওনার অসহায়ত্বটা ফুটে উঠছে। এবং সেখানে কিন্তু আমি এটা ভেবেছি যে আসলে এই মন্ত্রিসভাগুলি জনগণের কিছু দিতে আসে না এই লোকগুলো। কার গাড়ি নাই বলেন আপনি? আব্দুল আল মিন্টুর গাড়ি নাই? কয়টা গাড়ি রাস্তার সে নিজেও জানে না তার কয়টা গাড়ি আছে, সে নিজেও জানে না তার কয়টা গাড়ি আছে। তার সরকারি গাড়িটা তার মুখ দেখলে একটু উচ্চারণ করবে আমি সরকারি গাড়ি নেব না। দৈনিক 18 লিটার তেল দেয় ভাই, কত তেল! মানসিকতা। সরকারি গাড়ি নেওয়ার জন্য কিন্তু সংসদে আলোচনা হচ্ছে, ওটা তো অন্য আলোচনা, ওটা তো আরেক আলোচনা। ওইটা নিয়ে আমি কথা বলি। দেখেন জামাতের এমপিরা বলছেন যে আমরা সরকারি গাড়ি নেব না, এনসিপি আলোচনাটা বলছেন, ওরা আগে বলছেন তারা নেবে না। তারপরে বিএনপির এমপিরা আগে কিছু বলে নাই, নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়ার পর প্রথম সভায় বলছেন, তারেক রহমান সাহেব প্রসঙ্গটা তুলছেন আমরা নেব না। তখন তো মনে করেন আপনার আনন্দে ঠেলায় পয়রা সুখে সবাই হাঁকে ফেলাইছে, হ্যাঁ আমি নেব না। আমি শিওর ওখান থেকে বেরিয়ে প্রত্যেকের হৃদয়ে একটা চির ধরেছে, আর এটা কি করলাম, কিছু করার ছিল না। প্লট গাড়ি এটা পাবো না, তাহলে এমপি লাভ কি? আমার কিছু করার ছিল না, ওনারা হুজুরকে বলে ফেলেছেন। ওই বোকামিটা তারা সেকেন্ড টাইম করেন নাই। কিন্তু এখন এখানে যেটা হয়েছে দেখেন, আসলে এমপি সাহেবরা ট্যাক্স ফ্রি গাড়ি পাবে, এই যে আইনটা, এই যে নিয়মটা, এটা তো একটা অশ্লীল নিয়ম, অশ্লীল নিয়ম এটার ভাই। কারণ এই দেশের প্রত্যেকটা নাগরিক গাড়ি কেনার সময় ট্যাক্স দিবে, উনি দিবেন না, তাহলে এটা সংবিধান বিরোধী। সংবিধানে তো প্রত্যেক নাগরিকের সমান অধিকার, তুমি যেটা পারেন না করতে। এমপি সাহেবরা সংবিধান বানান, ওনারা সংবিধান লঙ্ঘন করেন। আবার আরও একটা বিষয় আপনি খেয়াল করেছেন, যেটা হলো উপজেলা পরিষদ ভবনে তাদের জন্য অফিস করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে অনেকে আশঙ্কা করছেন যে আসলে স্থানীয় সরকারের সরাসরি একটা হস্তক্ষেপের জায়গা করে দেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের বাংলাদেশে বাদ দেওয়া উচিত।
তাদেরকেই কি তাহলে ওই উপজেলা পরিষদের তারা তো ভার্চুয়ালি তাই ছিল, এমপি সাহেব তো ভার্চুয়ালি তাই ছিল। তারা এখন আইন অনুযায়ী উপজেলা পরিষদের উপদেষ্টা 2009 সালে যখন উপদেষ্টা হলো এমপি সাহেব বলে এটা করেন না, উনি এই উপদেশ দিলে কেউ উপদেশ লঙ্ঘন করতে পারবে? যে লঙ্ঘন করবে তার চাকরি থাকবে, কারণ তাহলে কয়েকদিন তো ডিউটি হয়ে যাবে। যাদের স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে বেশি আগ্রহী তারা তো সে পর্যায়েই যাওয়া উচিত। টাকা আছে যে ওখানে, ছোটবেলা একটা যোগ শুনেন নাই, এক বাড়িতে কাজের লোক রাখবে, তো বেতন কত চাও? তখন বলতেছে বেতন তো ডিপেন্ড করে কাজের উপর। কেমন? ওই যদি আমাকে যে বাজার করান তাহলে বেতন হবে 2000 টাকা, আর যদি বাজার না করান তাহলে বেতন হবে 5000 টাকা। বাজার করালে বেতন কম, বাকিটা ম্যানেজ করে নেব। এখন ওনাদের হলো এই অবস্থা যে উন্নয়ন কাজ যদি করান তাহলে আমার সুবিধা, না করালে অসুবিধা। বা এটাকে আমরা বুঝি না, ওনারা সব বুঝেন, আমরা কিছুই বুঝি না। আমরা তো বুঝি, কারণ টাকাটা তো আমার কাছ থেকে যায়, আপনার কাছ থেকে যায়, ওনারা পকেটে ভরেন। সব বাদ দেন, আপনি সব বাদ দেন। একটা কথা বলে গেলে আপনাকে, একজন লোক এমপি হয়েছে, 5 বছর এমপি ছিল, এমপি থাকার পর তার ফ্যামিলির যে চেঞ্জটা আসে, অর্থনৈতিক চেঞ্জটা, এটা কোথেকে আসে ভাই? তাহলে এইটুকু আমার বুঝান। তার যে অর্থনৈতিক বাংলাদেশে এমপি হওয়ার পর অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয় নাই, একটা উদাহরণ দেখাতে পারবেন? আলাদিনের চেরাক পেয়ে যায় যে তারা। এখন আপনি আমাকে বলেন যে এটা করতে তো টাকা লাগে, টাকাটা কোথেকে আসে? টাকা কিন্তু শুনেন, আসমানি প্রক্রিয়ায় জ্ঞান আসতে পারে। আমাদের ওই যে মহানবী আছে, ওনার কিন্তু আসমানি প্রক্রিয়ায় ওহি আসতো, টাকা আসতো না। টাকা আসতো নিকের খেজুর খেয়ে ওই রাখতো, রুতে রাখতো। বলেন পেটের মধ্যে পাথর বেঁধে থাকতো নাকি? বলেন টাকা আসে না। টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আসতে হয়, টাকা ব্যাংকে থেকে আসতে হয়, টাকা অন্যের পকেট থেকে আসতে হয়। কাজে এমপি সাহেব যে কত সৎ হন এটা তো আমরা জানি, দেখে আসছি। তো এইগুলি হলো কি, ওনাদের কথাটা হলো কি, আমি চুরিটা আরো বাড়াইয়া করতে চাই। আচ্ছা, ওইখানে ওনার অফিস থাকতে হবে কেন? বোঝান, মেম্বার অফ পার্লামেন্টের অফিস উপজেলা পর্যায়ে থাকতে হবে কেন? উনি কি কাজ ওনার? বলেন উনি কি কাজ? তাহলে এমপি স্টেল কেন দিল আপনাকে? আপনার গাড়ি লাগবে না, এই ইয়ের গাড়ি আছে, কি বলে উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে না, ইউনোর গাড়ি আছে, ডিসির গাড়ি আছে, তারা আমার নিচে অবস্থান করে, অতএব আমার একটা গাড়ি লাগবে। কয়েকদিন পরে বলবে ডিসির এত বড় বাংলো, তাহলে আমার বাংলোটা ডাবল হইতে হবে। বানান খেলে এগুলি আর কোনো কাজ নেই আমাদের। আপনি যদি গাড়ি লাগবে তাহলে আপনি যে 70,000 টাকা যে যাতায়াত ভাতা পান, এটা কি ভাই? এটা কি করবেন? এক মানুষ কয় জায়গায় ঘুরবো একসঙ্গে? তাহলে 70,000 টাকা যাতায়াত ভাতা নিয়েন না, নিয়েন না, আপনি তা তো করবেন না। কাজেই এইগুলি এখন কি বলবেন? তাহলে আমার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে আমরা একটা লাস্ট কোশ্চেন। আপনি মন্ত্রিসভা নিয়ে যে কথা বললেন, সংসদের এমপিদের নিয়ে যে কথা বললেন, উনি যেদিন ঢাকায় ফিরলেন লন্ডন থেকে, তার একটা সম্বর্ধনা সভায় উনি বলেছিলেন মার্টিন লুথার কিংকে কোট করে, আই হ্যাভ এ প্ল্যান। এ বিষয়ে কোনো ডিসকাশন হয়েছে কিনা? তার প্ল্যানটা আসলে না, আমি এই প্রশ্নটা কই না, আই হ্যাভ এ প্ল্যানটা। এটা আসলে ওনার সঙ্গে আমার আগে একবার আর আগে উনি ইলেকশনের আগে ওনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। তখন উনি আমাকে ইনভাইট করেছিলেন, তখন প্রায় ঘন্টা দেড়েক ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। আর এবার ঘন্টা 2 কথা হয়েছে, 1 to 1। তো এই বিষয়টা আমি আর এবার প্রশ্ন করি নাই, কারণ উনি যেটা করতেছেন এগুলি তো প্ল্যানের বাস্তবায়ন বলে মনে করব। ওনার প্ল্যান বলছেন, উনি দেশটা নিয়ে হয়তো ওনার একটা প্ল্যান আছে, কী করবেন আমি জানি না। কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়া কিন্তু আমাদের কাজ। আমরা বাইরে থেকে কি করব? এটাই তো করবো। ভালো টিমটা তো দরকার, কিন্তু টিমটা না ভাই, আমার বিশ্বাস করেন আপনি, আমি ওনাকে বলছি যতই আন্তরিকতা থাকুক। তো উনি আমাকে বলছেন একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। উনি বলছেন এর লগে যে দেখেন, আমি তো 180 দিন নিয়ে একটা প্রোগ্রাম নিয়ে নামছি, 180 দিন পরে কিন্তু আমি এগুলি একবার মূল্যায়ন করব। আমি কিন্তু একটা মূল্যায়ন করব, মূল্যায়ন করে তখন মন্ত্রিসভায় হয়তো পরিবর্তন আসবে। নিচের দিক থেকে যা নাকি খারাপ করবেন তাদের কিন্তু আমি সরাই দেবো। উনি এটা কিন্তু আমাকে বলছেন। আমি আবার ওনাকে একটা পাল্টা একটা প্রস্তাব দিয়ে আসছি, আপনি একজন সরাইন না, মনে করেন সবাই ভালো করছে, আমি ওনাকে যেটা বলছি যে সবাই ভালো করছে ধরেন, তারপরেও সবাই তো সমান ভালো করে নাই, কেউ কেউ আছে কম ভালো করছে, ওরকম কম ভালো করা 4 জনকে সরাই দেন, 2 জন প্রতিমন্ত্রী, 2 জন মন্ত্রী। উপদেষ্টা নিয়ে আমি পরে বলছি, উপদেষ্টা ওনার সঙ্গে আলাপ হয় না, কিন্তু এটা আমার একটা মূল্যায়ন আছে, আমি পরে বলি। 2 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীকে আপনি সরাই দেন, নিচের দিক থেকে 2 জনকে। এটা হবে কি, বাকিদের কাছে একটা মেসেজ যাবে এবং বাকিদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব চলে আসবে
এটা দেশের জন্য ভালো হবে। দেখেন ওনার কিসে তারেক রহমান সাহেবের কিসে ভালো হবে কি মন্দ হবে, বিএনপি কি ভালো হবে, এটা আমার মাথা ব্যথা না। আমি বিএনপিও করি না, আমি তারেক রহমান সাহেবের এমপ্লয়িও না। আমি সাধারণ একজন মানুষ, আমি চিন্তা করি আমার কথা, যে আমার ফ্যামিলির কিসে লাভ হবে, আমার কিসে লাভ হবে, আমি যার সঙ্গে প্রতিদিন দেখা হয় রাস্তায় তার কিসে লাভ হবে, আমি ওই চিন্তাটা করি। আমি মনে করি মন্ত্রীদের মধ্যে যদি সেবার মনোভাবটা থাকে তাহলে দেশের উন্নতি হবে। আর ওনারা যদি লুটপাটের মনোভাব নিয়ে আসে তাহলে দেশের উন্নতি হবে না, ওনার উন্নতি হবে, আর কারো উন্নতি হবে না। এটা হলো একদম বেসিক কথা। আর আপনি যে উপদেষ্টাদের কথা বলেন, এটা আমি বলি, এই যে আমি গত কদিন ধরে দেখতেছি প্রায় প্রতিদিনই দেখি গড়ে একজন দুজন করে উপদেষ্টা হয়, বিশেষ সহকারী হয়, অমুক হয় তমুক হয়। আমি এটাকে একটা অপ্রয়োজনীয় কাজ মনে করি, টোটালি অপ্রয়োজনীয় কাজ। এদের কাজটা কি? উনি ভিড় জমানো ছাড়া। আপনি আমাকে বলেন এদের কাজটা কি? উনি ভিড় জমানো ছাড়া কোনো কাজ নেই। আমাদের এক বন্ধু ডক্টর জাহিদুর রহমান, উনি উপদেষ্টা হয়েছেন, আমার শোর গেস্ট ছিলেন। আপনার সঙ্গে আমাদের খুব ভালো, আমার খুব ভালো বন্ধু, এবং আমি তার ওনাকে খুবই পছন্দ করি, কারণ উনি কথাবার্তা বলেন লজিক দিয়া, প্রচুর পড়াশোনা আছে ওনার। তো উনি উপদেষ্টা হয়েছেন, হয়ে কি হয়েছে, আমরা লস করছি। উনি যেভাবে সরকারের সমালোচনাগুলো করতে পারতেন, দেখেন সমালোচনা কিন্তু মানুষের ক্ষতির জন্য না, সমালোচনা হলো আপনার উপকারের জন্য। ধরেন এই অনুষ্ঠানটা আপনি করতেছেন, আপনি অ্যাঙ্করিং করতেছেন, কিন্তু 10 জন লোক দেখতেছে, আপনার কলিগরা দেখতেছে। এখন আপনার একজন কলিগ যদি বলে যে ভাই আপনি যে এইভাবে বসছিলেন, এই বসাটা পছন্দ হয় নাই, উনাকে উনি যে কথাটা বললেন আপনার সাপ্লিমেন্টারি কোশ্চেনটা এরকম হলে ভালো হতো, যদি আপনাকে বলেন, আপনি কি লস হবে কোনো? আপনার লাভ হবে। আপনি ভাববেন, তাই তো আপনি ভাববেন যে আসলে কি এটা আমি করতে পারতাম। যদি মনে করেন না আমি ঠিক আছি, তো ঠিক আছেন। আর যদি মনে করেন না আসলে একটু চেঞ্জ করা যেত, তাহলে আপনি চেঞ্জ হয়ে যাবেন আগামীবার। আগামীবার আপনি আরও পরিশীলিত হবেন, আরও ভালো হবেন। তো এটা তো আপনার লাভ তো রে ভাই। সমালোচনা তো সরকারের জন্য লাভ। সেই জায়গাটায় হেল্পটা কিন্তু জাহিদুর রহমান করতে পারতেন। কাছে গেলে দেখি যে একটা কথা বলে, কিন্তু একটা মুভি হয়েছিল এরকম, যে আপনি যত কাছে যাবেন তত কম দেখবেন, যত দূরে যাবেন তত বেশি দেখবেন। কাছে গেলে দেখবেন আপনি হাতির যদি আপনার ঠিক 2 ইঞ্চি দূরে থেকে দেখেন, কিছু দেখবেন না, ওয়াল দেখবেন, ওয়াল দেখবেন। আপনি দূরে থেকে দেখতে হবে। তাহলে আপনাকে কোনো প্রস্তাব দিয়েছেন তার সরকারের সাথে কাজ করার জন্য, তার টিমে জয়েন করার জন্য? তাকে আপনাকে? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? তো আমি ওনাকে বলেছি, হলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেবো না। তো আমি ওনাকে বলেছি যে জিনিসটা, যে আমি নিজে পছন্দ করবো, আমি খুশি হব খুব আপনি যদি আমার অনুষ্ঠানগুলি দেখেন। আশা করি আজকের অনুষ্ঠানটা দেখবেন। হ্যাঁ, আমরা কি করি, আমরা কি বলি, এগুলো যদি শুনেন তাহলে আপনার জন্য, আপনার নিজের জন্য লাভ হবে, লাভজনক হবে। আমার কথা হলো কি, আমি যা বলি সব আপনাকে শোনার দরকার নেই রে ভাই, শুনেন না আপনি কিছু, কিন্তু একবার দেখে কানের মধ্যে ঢুকে আপনার, তাহলে আপনি ভাববেন যে এরকম একটা অপিনিয়ন থাকতে পারে। কারণ আমি কিন্তু এই গভর্নমেন্টটাকে ওন করি, সত্যি কথা বলতেছি, আমি কিন্তু এই গভর্নমেন্টটাকে ওন করি। কারণ এই গভর্নমেন্ট আমি অন্য করে কী করবো? আর এই গভর্নমেন্ট এতগুলি লোক ভোট দিয়ে আপনার পাস করেছে, 200 মানে আপনার 200 আসন পাইছে, আমাদের ভোট দিতে পাইছে, আপনার আমার ভোট দিতে পাইছে ভাই। এটা তো আর ফেরেস্তারা এসে ভোট দিয়ে দেয় নাই। তো এই গভর্নমেন্ট যদি ফেল করে আমার আপনার লাভ কি? এই সরকার সম্পর্কে তো আমরা আগে থেকেই বলছি, যেটা হলো একটা নতুন বাংলাদেশ নতুন যাত্রায়। প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, প্রথমবারের মতো এমপি হয়েছেন, এমপি হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। বিরোধী দলীয় নেতা যিনি হয়েছেন, প্রথমবারের মতো এমপি হয়েছেন এবং প্রথমবারের মতোই তিনি বিরোধী দলীয় নেতা হয়ে গেছেন। জামাত ইসলামী প্রথম প্রধান বিরোধী দলের আসনে বসেছেন। যত এমপি নির্বাচিত হয়েছেন অধিকাংশই নতুন। মন্ত্রিসভায় যারা আছেন তাদের অধিকাংশ নতুন। এক নতুন যাত্রার নেতৃত্ব দিচ্ছেন তাকে। আপনার সেই কথা ধরেই যদি বলতে হয়, তাহলে এই নতুন যাত্রায় নেতৃত্বে গতিশীলতা আনতে ওনার যে টিমটা দরকার ছিল, আপনি সেটা মূল্যায়ন করেছেন। সেই টিমটা আসলে কতটুকু পেয়েছেন? নতুন কোনো কিছু সামনে আসছে কিনা, এরকম কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? না, আমি ওইভাবে অতটা ওইগুলি নিয়ে আলাপ হয় না। নতুন টিম তো একদম, তবে উনি মানুষের কাছে হেল্প চেয়েছেন ভাই, উনি আমাদের কাছেও হেল্প চেয়েছেন, আমরা যেন করি, আমরা যেন বলি। উনি কিন্তু খুব ভালো শ্রোতা, আমার কাছে এটা মনে হয়েছে। উনি খুব ভালো শ্রোতা এবং সেন্সিটিভ লোক মনে হয় আমার কাছে, সেন্সিবল লোক, খুব সেন্সিবল লোক। মানে একটা কিছু বললেই না চট করে বুঝে ফেলেন, ধরে ফেলেন আমি আপনি কী বলতে চাচ্ছি। এবং মানে ভালো, আমি কিন্তু ওনাকে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আসলে পছন্দই করছি।
কিন্তু একটা জিনিস আমি খেলে যেতে চাই ওনার কাছ থেকে, যে দেখেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কঠোর হতে হবে। এবং উনি হয়তো হবেন, হয়তো দেখছেন একবার দুইবার 2-3 মাস, মাত্র তো 2 মাস রে ভাই, সময় তো সামনে আছে। সময় 2 মাস, কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে, তারেক রহমান যে যাত্রার নেতৃত্ব দিচ্ছে নতুন সরকারের, যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে। একদিকে নিজের অবস্থা, ডোমেস্টিক অবস্থা খারাপ, তার উপর যুদ্ধ এসে অবস্থা আরও খারাপ করে দিয়েছে। এখানে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনই কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। একটা দিন আপনি লস করলেন মানে আপনি একটা দিনের কাজে পিছায় গেলেন। তো সেদিক থেকে এটা বড় একটা চ্যালেঞ্জ, যেমন সংকট তেমনি তার জন্যও কিন্তু একটা বড় সুযোগ। তার নেতৃত্বে বাংলাদেশ যদি সফল হয়, নিজে বাংলাদেশের স্টেটসম্যান হিসেবে, নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, তার নেতৃত্বে বিএনপি হয়তো আবারও ক্ষমতায় আসবে, সেটাও তার জন্য একটা বড় সুযোগ এনে দিয়েছে। আমরা দেশের রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতি নিয়ে একসময় দীর্ঘ এক সময় বলা হতো যেটা জিরো সাম গেম, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেয়াই হচ্ছে আরেক পক্ষের জয় এর মূল উদ্দেশ্য থাকতো। যেমন আপনার গত 15 বছরে যদি দেখেন, 16 বছরে দেখেন, শেখ হাসিনা সরকারের সময় বিএনপি জামাত ইসলামের উপর অনেকভাবে তারা ক্র্যাকডাউন করেছে, এলিমিনেট করার চেষ্টা করেছে, যে কারণে বলা হয় জিরো সাম গেম। আবার যখন যে দল সরকারে আসে, সরকারি প্রতিষ্ঠান, ক্ষমতা সব কিছুই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় বা দখল করে নেয়, এবং এর কারণে যেটা হয় জবাবদিহিতার ঘাটতি দেখা দেয়, দুর্নীতি বাড়ে, আপনার দুঃশাসন বাড়ে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যই কিন্তু আসলে যেটা বলা হয়ে থাকে গণঅভ্যুত্থানটা ঘটেছিল, রেজিম চেঞ্জ যেটা হয়েছিল। তো এখন বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সংসদে আপনি দেখছেন যে রাজনীতি চলছে, সেই জিরো সাম গেম থেকে রাজনীতি কি বের হয়ে আসতে পারছে, নাকি এখনো সেই জিরো সাম গেমের মধ্যেই আছে, যে আপনি জিতবেন তখনই যখন আমি হারবো, মানে আপনি যতটুকু জিতবেন আমার ততটুকুই আসলে হার হতে হবে? আমি ওখান থেকে বের হওয়ার কোনো চেষ্টা হচ্ছে বলে আমার কাছে তেমন কোনো নমুনা আমি দেখতেছি না, আমি একদমই দেখতেছি না। এটা আমার জন্য একটা খুবই হতাশার ব্যাপার। আপনি দেখেন, আপনি মনে করতে পারবেন সারা দুনিয়ার জন্য এটা এক্সাম্পল, এখন অনেকে আগে থেকে এক্সাম্পল, যে সাউথ আফ্রিকার কথা ভাবেন আপনি, যে অ্যাপাথাইড ছিল, তারপরে আপনার নেলসন ম্যান্ডেলাকে এত বছর যে জেলে রাখলো, উনি কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর সেই ডি ক্লার্ককে ওনার ভাইস প্রেসিডেন্ট বানালেন। খেয়াল করেন, এই লোকটা তার শত্রু, তাকে জেলে রাখছে, তাকে নিয়ে উনি দেশ উন্নয়ন করতে চাইলেন। ওনার যে ফিলোসফিটা ছিল, উনি সহযোগিতা চাইলেন, নন জিরো সাম গেমে চলে যেতে চাইলেন, সহযোগিতা। ওনার যে পলিসিটা ছিল, ওনার যে ফিলোসফিটা ছিল, যে এই দেশটা তো ওরা যেরকম ভেবেছিল কেবল সাদাদের জন্য, আর এরা ভৃত্য, তো আমি তো জিতেছি, আমরা জিতেছি, কিন্তু আমরা কালোরা, আমাদের দেশ না, এরা সবারই দেশ। উনি সবাইকে নিয়েই কিন্তু একসঙ্গে দেশটাকে অগ্রসর করতে চাইলেন। শেখ হাসিনা একটা কাজ করেছিল, যে উনি দেশটাকে 2 ভাগ করে দিয়েছিল, যে স্বাধীনতা চেতনার নাম দিয়ে ওনারা থাকবেন, জামাত তো থাকবেই না, বিএনপিও না, এবং বিএনপির যিনি প্রধান ছিলেন, প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, যাকে ওনার পিতার বীরোত্তম খেতাব দিয়েছিল, তাকে বলে সে নাকি আইএসআইয়ের এজেন্ট ছিল। এটা তো শেখ হাসিনা বলছে রে ভাই, উনি নিজেই বলছেন। তো বিএনপিও থাকবে না, ওটাই ছিল জিরো সাম গেম। হ্যাঁ, নিশ্চিহ্ন করে দেওয়া যে প্রবণতাটা। আমি একটু আগে যাই, আরেকটা কথা বলি, এটা কিন্তু শুরু হয়েছে হাসিনার আমলে না, এটা শুরু হয়েছে হাসিনাকে ভিকটিম করার মাধ্যমে। সেটা হলো, এটা শুরু বাংলাদেশের রাজনীতি, এটা শুরু হয়েছে বেসিক্যালি এই 21শে আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে। 21শে আগস্টে গ্রেনেড হামলাটা আসলে কী ছিল? আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেওয়া। কিন্তু গ্রেনেড কে মারছে, আপনি না আমি, এই আলোচনায় আমি যাচ্ছি না, ওটা নিয়ে আলোচনা পরে হবে। কিন্তু ঘটনা যেটা ঘটছে, এটা কেন ছিল রে ভাই? আওয়ামী লীগের সব নেতা দেখেছিল, সবাই মরতে পারত। তো এটার মধ্যে আপনি যত ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবেন, তত আপনি হাস্যকর হয়ে যাবেন। ঘটনা ঘটেছিল ভাই। তো ওইটা কিন্তু শুরু, এবং ওইটা তার মধ্যে কিন্তু জেদ তৈরি হয়েছিল, যে আমিও তাহলে ওদেরকে চান্স পেলে দেখাই দেবো, এবং সেই দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। মানলাম টর্চার। দেখেন, মৃত্যুর আগে বেগম খালেদা জিয়া কিন্তু বলে গেছিলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি। টর্চার তো ওনার চেয়ে বেশি আর কারোর উপর হয় নাই। একজন বয়স্ক মহিলা, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আমি যদি একদিন না খেয়ে থাকি আমার যে কষ্ট হবে, একজন
কোটিপতির ছেলে, সে যেই হোক না কেন, সে যদি একদিন না খেয়ে থাকে তার কষ্ট বেশি হবে, কারণ তার তো কোনদিন না খেয়ে থাকার অভ্যাস নাই, আমার তো অভ্যাসটা আছে। তো বেগম খালেদা জিয়া একজন প্রথমত জেনারেলের বউ, তারপরে একজন প্রেসিডেন্টের বউ, তারপরে একজন নিজে প্রাইম মিনিস্টার, 3বার প্রাইম মিনিস্টার। তো ওনার সারাটা জীবন যেভাবে কাটছে, তার সঙ্গে কিন্তু জেল জীবনটা কিন্তু মানায় না। ওনাকে সেখানেও থাকতে হয়েছে, এবং যখন থাকতে হয়েছে তখন উনি বয়স্ক এবং অসুস্থ, এরকম একজন মানুষকে জেলে রাখা হয়েছে। এটা একদম ব্যক্তিগত প্রতিহিংসা ছাড়া কিচ্ছু ছিল না। সেই মানুষ ওখান থেকে বেরিয়ে এসে বলতেছেন, এত কষ্ট সহ্য করার পর বেরিয়ে এসে বলতেছেন, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, ওদের কোনো প্রতিহিংসা আমরা করব না। তার এই শেষ বাক্যটা তার দলের লোকজন কি মানছে না। এটা হলো পেইনফুল ব্যাপার আমার জন্য একটা। আমি তো আশা করছিলাম, আমি তো ওই দিন থেকে আশা করছিলাম। তারপর যখন তারেক রহমান দেশে আসলেন, উনি প্রথম ভাষণটা কি বলছেন বলেন তো, যে আমাকে যারা ভোট দিয়েছেন, আমাকে যারা আমার বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা ভোটই দিতে যান নাই, আমি তাদের সকলের প্রধানমন্ত্রী। এই কথাটা তারেক রহমান সামনে যেদিন উচ্চারণ করছেন, যেদিন এটা আমি শুনেছি, আমি কিন্তু মুগ্ধ হয়েছি। তাহলে কি আমরা আরেকজন নেলসন ম্যান্ডেলা পেতে যাচ্ছি? আমার কাছে কিন্তু মনে হয়েছে, কিন্তু তার কোনো রিফ্লেকশন কিন্তু আমি বাস্তবে দেখতে পাচ্ছি না। দেখেন, কালকে একটা ঘটনা বললে, ছোট্ট ঘটনা, এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের, সেটার নাম চেঞ্জ করতে হবে কেন? এম মনসুর আলী কে? শেখ হাসিনার মধ্যে ছিল, ফেসিবাদের মধ্যে ছিল এম মনসুর আলী। এম মনসুর আলী যে তার উপর যা হয়েছে, জেলখানায় ছিল, জেলখানায় বসে গুলি করছে, এত ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটছিল, তার উপর তার নামটা চেঞ্জ করতে হবে কেন? সে মোহাম্মদ নাসিমের বাবা, এই জন্য? মানে ঘটনাটা কি? জয়ের দাদা, এই জন্য কেন? এটা কি ঐক্যকে আরো ত্বরান্বিত করবে, নাকি বিভেদকে স্থায়ী করবে? আপনি ভাবেন একটা জিনিস ভাই, ভাবেন, কুষ্টিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার একটাই করে গেল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে একটা হল ছিল, ওটা ওনার নাম কেটে করলো কার নাম? শাহ আজিজুর রহমানের নাম। শাহ আজিজুর রহমানকে বুঝলাম সে মানে বিএনপির প্রধানমন্ত্রী ছিল, কিন্তু শাহ আজিজুর রহমান সেই ব্যক্তি যিনি জাতিসংঘে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। তো তার নামে আপনি বানানো একটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম কেটে বানাবেন? আচ্ছা ঠিক আছে, সবার নামে বানান। বলেন তো এখন বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে আপনি কি অবশিষ্ট রাখছেন? 32 নম্বর ভাঙার পরে অবশিষ্ট আছে। বলেন আপনি একটা প্রতিষ্ঠান দেখান, এই প্রতিষ্ঠানটা এখনো বঙ্গবন্ধুর নামে আছে, তার নামে মনে করেন 2000 করছিল হাসিনা, অন্যায় করছিল, কোনো সন্দেহ নেই, অন্যায় করছিল, কিন্তু একটা তো রাখবেন আপনি। তার নাম কি কোথাও থাকার ই নাই, মানে সুযোগ নাই? সে এত খারাপ আর এত ভালো শাহ আজিজুর রহমান, এটা আমাদের মানতে হবে। এই কাজ আপনি যতদিন বয়ে বেড়াবেন, ততদিন এই জাতির কাছে আপনার গ্রহণযোগ্যতা